নমস্কার, আমি অমরেন্দ্র। আজকে নীল পুজো আর এসে গেছি রুদ্র নীলের বাড়িতে। কারণটা অনেক বড়, তবে ছোট্ট করে একটা গল্প বলি। একটা মানুষ যদি শিল্পী হতে চায় সর্বকলায় পরিপূর্ণ হতে হয়। এমন একটা মানুষের বাড়িতে আজ এসছি, তিনি চিত্রকর শিল্পী, তিনি ভালো লিখতে পারেন, তার প্রমাণ আমরা প্রচুর পেয়েছি, এবং উচ্চমানের অভিনেতা। সম্প্রতি বাংলার সীমারেখা ছাড়িয়ে তিনি মুম্বাই পৌঁছে গেছেন এবং একটি সিনেমা যেটা গতকাল ঈদের শুভ লগ্নে মুক্তি পেয়েছে, ময়দান। সেই সিনেমায় কাউকে বুঝতে দেননি 2019 সাল থেকে কেন গোপন রইল যে উনি পুরো সিনেমাটা জুড়ে রইলেন এবং একটা মুখ্য চরিত্রে। বাঙালি হিসাবে আমরা গর্বিত। আজ গর্বের কারণেই তার দুয়ারে আসা। নমস্কার রুদ্রনীল। নমস্কার। প্রথম কথা, খুব ভালো লাগছে দাদা আজকের এই দিনটায় রুদ্র দেবতার কাছে এসেছি। কেন কথাটা বড়ভাবে বলার ইচ্ছা হচ্ছে, এই সিনেমাটা কালকে দেখে এসেছি, না পরশু দিন দেখে এসেছি অ্যাকচুয়ালি। মানে অবাক হয়ে গেছি একদম। মানে তাবড় অভিনেতা গজরাজজি, অজয় দেবগনজির সঙ্গে আপনি এমনিতে আপনার অভিনয়ের প্রচুর, সে তো দেখেছি আমরা, কাঁটাতার থেকে শুরু করে, রিফিউজি থেকে শুরু করে আরো কমার্শিয়াল সিনেমা প্রচুর দেখেছি, কিন্তু পরশু দিন অন্য রুদ্রনীলকে পেলাম। এই যে সুযোগটা এলো, এটা কবে? দেখুন, আমি এর আগে একটা হিন্দি সিনেমা করেছিলাম, সেটা 2011 সালে। আমাদের কাছে যারা অভিনয়ের ভগবান তুল্য রয়েছেন তাদের মধ্যে নাসিরুদ্দিন শাহ একজন, এবং আমার জীবনের স্বপ্ন ছিল যাতে আমি ওনার সঙ্গে কাজ করতে পারি। তো মাইকেল বলে একটি সিনেমা আমি করেছিলাম, এবং নাসিরুদ্দিন সাহেব আমার অভিনয় দেখে তার ভালো লাগা এতটাই হয় যে তিনি তার প্রিয় একটি লেদার জ্যাকেট ছিল, সেটাকে আমাকে গিফট করেছিলেন। আমাকে বলেছিলেন যদি ইন ফিউচার যখন তোমার বয়স হবে, তোমার যদি কাউকে ভালো লাগে, যদি জ্যাকেটটা ঠিক থাকে, তাকে গিফট করো। তো এটা ছিল আমার পুরস্কার। কিন্তু টেকনিক্যাল কারণে যারা প্রযোজক ছিলেন তাদের মধ্যে একটি ইন্টারনাল কোনো সমস্যা হয়, যে কারণে সিনেমাটি হলে আসেনি। সেই ছবির বাজেট বা পরিসরও ময়দানের মতো এত বড় ময়দানের ছিল না। তো যাই হোক, তারপর অপেক্ষা। এবং 2019 সালে আমার কাছে বা মুকেশ ছাবড়ার কাস্টিং এজেন্সি থেকে একটা ফোন আসে, এবং তারা বলেন যে ময়দান নামে একটি গুরুত্বপূর্ণ সিনেমা চলছে। ভারতীয় ফুটবলের একটা চাপা পড়ে যাওয়া ইতিহাসকে তারা তুলে সিনেমা বানাচ্ছেন। পরিচালক বাধাই হো সিনেমা খ্যাত, যিনি বাধাই হো বানিয়ে সারা ভারতবর্ষের কাছে নজর কেড়েছিলেন, অমিত শর্মা পরিচালক, তার ডিরেকশন, এবং বনি কাপুর প্রযোজনা করছেন একটি সিনেমা, এবং মুখ্য চরিত্রে রয়েছেন অজয় দেবগন। এবং সেখানে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে আপনাকে ভাবা হচ্ছে। আমরা স্ক্রিপ্ট পাঠাচ্ছি। বম্বে সিস্টেম এটাই, যারা বম্বে থাকছেন না, অফিসে গিয়ে অভিনয়ের পরীক্ষা দেওয়াটাকে বলা হচ্ছে অডিশন। যে চরিত্রের জন্য তাকে ভাবা হচ্ছে বা কেউ ট্রাই নিতে চান, তখন ওই চরিত্রেরই কিছু সংলাপ ডায়লগ ওয়াইজ পাঠানো হয়, হয় মোবাইলে পাঠানো হয় বা ওখানে গিয়ে ক্যামেরার সামনে দিতে হয়। আর যারা বাইরে থাকেন, আমাদের মতো বম্বের বাইরে যারা রয়েছেন, তাদের কাছে ওরা পাঠায়, সেটা মোবাইলে রেকর্ড করতে হয়, ওই অভিনয়টা করে পাঠিয়ে দিতে হয়। তারপর তারা সব মন দিয়ে দেখেন। আমার ক্ষেত্রে তাই হয়েছিল। 2 মাস পরে কল এসেছিল, এবং তারপর বলা হলো যে আপনি কোন সময় 2019-এর ফেব্রুয়ারিতে আমার কাছে কল আসে। তারপর মার্চে তারপর আমাকে জানানো হয়, এবং জুনে আমার ফাইনাল লুক সেট, আমি নির্বাচিত হয়ে গিয়ে আমার চেহারা গেট আপ কেমন হবে সেইটার জন্য আমাকে তারা ডেকে পাঠায়। তারাই টিকিট করে দেয়, তারাই থাকবার বন্দোবস্ত করে দেয়। এবং সেখানে গিয়ে আমার চেহারা কেমন ইন্টারেস্টিং করলে, একজন শিল্পী তিনি তো অভিনয় করবেন, কিন্তু তার সঙ্গে সঙ্গে মেকআপ, লুক, যেটা তার চেহারাকে অন্যরকম করে দেয়, এবং পোশাক, এবং বিশেষ করে যখন পিরিয়ড অর্থাৎ অন্য সময়কালের গল্প হয় একদম, তখন আসলে আমাদের পোশাক আশাক সবটাই পাল্টায়। তো সেই মতো আমরা লুক চেঞ্জ করি, সব কিছু পাল্টে প্রায় 10-12 ঘন্টার উপরে ট্রাই নেওয়া হয়, 10-12 ঘন্টা। আচ্ছা। তারপর ফাইনাল লুক সেট আপ হয়। তো এবং এই লুকটাই সেট হয়। তারপর 2019-এর আগস্ট মাস থেকে আমার শুটিং শুরু হয়। 2019 সাল থেকে ভাবুন আজকে 2024-এ রিলিজ করলো। প্রায় 5 বছরের দীর্ঘ প্রতীক্ষা। আমি শুটিং করেছি প্রায় 3.5 বছর ধরে।
আর আমাদের টিম কিন্তু লেখার আগে থেকে রিসার্চ করছে 2 বছর ধরে, মানে 2016 সাল থেকেই 2017 সাল থেকেই রিসার্চ চলছে, টিমের কাস্টিং চলছে সারা ভারতবর্ষ জুড়ে, প্রত্যেকটা ক্যারেক্টারকে অরিজিনালি কাস্ট করা হয়েছে। আমার মানে একটু মাঝখানে আটকাচ্ছি, মানে যেভাবে সিনেমায় দেখানো হয়েছে খুঁজে খুঁজে বের করা, একদম ঠিক সেইভাবেই মনে হয় ভয়ঙ্কর রিসার্চটা। 1 বছর ধরে টানা কাস্টিং চলেছে। এখানে যে ফুটবলারের চরিত্রে যারা যারা অভিনয় করেছেন, ফুটবলারদের অভিনয় শেখানো হয়নি। মূল যে খেলোয়াড়রা ছিলেন ওই সময় 2062 সালে ভারতবর্ষ প্রথম স্যার সৈয়দ রহিম সাহেবের নেতৃত্বে কি করে জাকার্তায় গিয়ে ভারতবর্ষের হয়ে বিভিন্ন লড়াই বাধা অতিক্রম করে পিকে ব্যানার্জি, চুনি গোস্বামীদের যে টিম, তাদের নিয়ে রহিম সাহেব নিজের প্রাণ জীবন তোয়াক্কা না করে, অসুস্থতা তোয়াক্কা না করে ভারতবর্ষের জন্য সোনার ছিনিয়ে আনলেন। এই ইতিহাসটা চাপা পড়ে গেছিল, তার গল্প। তাই এখানে অভিনেতা সিলেক্ট করা হয়েছে অরিজিনাল প্লেয়াররা যেমন দেখতে ছিল তাদের লুকের কাছাকাছি, তাদের চেহারার কাছাকাছি। তারপর তাদের 1 বছর ধরে ফুটবল খেলা শেখানো হয়েছে, তারপর তাদের নামানো হয়েছে, তারপর শুটিং এর সময় আরো 1 বছর 2 বছর তাদের টাইম দিতে হয়েছে, হাড়ভাঙা পরিশ্রম করেছে। আমি সিনেমাতে ইন্ডিয়ান ফুটবল ফেডারেশনের প্রেসিডেন্টের চরিত্রে অভিনয় করেছি, শুভঙ্কর সেনগুপ্ত। গজরাজ রাও করেছেন সেই সময় খুব গুরুত্বপূর্ণ একজন খবরের কাগজের এডিটর। এই দুজনের সঙ্গে সংঘাত লাগে অজয় দেবগন অর্থাৎ স্যার সৈয়দ আব্দুল রহিম সাহেবের, যিনি কোচ ছিলেন, যাকে ছেলেরা দারুণ ভালোবাসত, যিনি পুরো ভারতবর্ষের ফুটবল খেলার যে ধরন, খালি পা থেকে কি করে বুট নিয়ে আসা, তারপর কিভাবে বিদেশিদের হারানো হবে, যে ইতিহাসের দিকে কেউ নজর দেয়নি, কেউ ভাবেনি। তাদের সঙ্গে আমার এবং গজরাজ রায়ের ইগো, তার পরিবারের সাপোর্ট, এই সবটা নিয়ে চোখের জল এসে যাবে যে কোনো ভারতবাসী। যারা ফুটবল জানেন বা জানেন না, তারাও এই ছবি দেখে প্রেমে পড়ে যাচ্ছেন, কেঁদে ফেলছে, মহিলাদের চোখে জল চলে আসে। যারা নিজের যেটা ইচ্ছা রয়েছে মনের মধ্যে, সেটাকে সফল করতে হলে তিনি ফুটবল খেলা নাই ভালোবাসুক, তিনি খেলাধুলার মধ্যে নাই থাকুক, জীবনেও যদি তিনি এমন কিছু করতে চান বাধা কাটিয়ে, তাদের ক্ষেত্রেও নারী পুরুষ নির্বিশেষে যিনি যে কোনো ফুটবল কেন যে কোনো খেলাধুলার সঙ্গে যুক্ত বা না যুক্ত থাকেন, তাহলেও তার চোখে জল আসছে, তারাও হাততালি দিয়ে উঠছেন। এটা বড় পাওনা। আর এত বড় অভিনেতা অজয় দেবগন একজন ভার্সেটাইল স্টার, আপনারা সবাই জানেন, তিনি এবং গজরাজ রাও, এটা বড় চ্যালেঞ্জ। এবার আমার তাদের সঙ্গে পাল্লা দিয়ে অভিনয় করবার সুযোগ বনি কাপুর দিয়েছেন, অমিত শর্মা তিনি দিয়েছেন, এবং তার সঙ্গে সঙ্গে অজয় দেবগন, গজরাজ রাও, তাদের থেকে অভিনয় করতে করতেও শিখেছি। বাকি এন্টায়ার যে টিম ছিল, যারা ডিরেক্টরিয়াল টিম, যারা টেকনিশিয়ান, তাদের সাহায্য। তবে আমার এই যে পৌঁছানোটা, আমি এই ক্ষেত্রে কৃতজ্ঞতা জানাবো আমার টলিউডের যারা সহ অভিনেতা রয়েছেন, সমবয়সী বা বয়সে ছোট বা বড়, তাদের সঙ্গে সঙ্গে কাজ করতে করতে তো আমার শেখা। আমাদের যারা পরিচালক প্রযোজক রয়েছেন, তারা যদি না আমায় কাস্ট করতেন, তাহলে বম্বে কি আমায় দেখতে পেত, জানতে পেত আমার কাজ? এই পুরস্কার তো তাদের, এই সম্মান তাদের। আমার যতটুকুই প্রশংসা হচ্ছে, এটা আমার না, টলিউডের হচ্ছে। সব থেকে বড় হচ্ছে যে দর্শকরা আমার কাজকে পছন্দ করে বাঁচিয়ে রেখে দিয়েছেন, তাই তো পরিষ্কার প্রযোজক পরিচালকেরা আমায় বারবার 15-20 বছর ধরে বিভিন্ন চরিত্রে কাস্ট করছেন, নির্বাচন করছেন। যদি দর্শক আমায় না পছন্দ করতেন, তাহলে কি আমি এই সুযোগ পেতাম বাংলায় কাজ করবার? তো তাই যা যা যাবতীয় সামান্য আমার যা প্রশংসা, যা ভালোবাসা, যতটুকু দর্শক দিচ্ছেন সারা ভারতবর্ষে, তার মেন ক্রেডিট টলিউড ইন্ডাস্ট্রির, মেন ক্রেডিট আমাদের বাংলার দর্শকদের। কিন্তু রুদ্রদা, এই চরিত্রটা যেটা আজকে প্রকাশ পেল, আপনি এত বড় প্ল্যাটফর্মে আপনার হেঁটে আসা, প্রেসিডেন্ট হয়ে যাওয়ার পরে বাইরে অপেক্ষা করছেন অজয় দেবগন, মিস্টার রহিম, ওই যে হেঁটে আসা, আপনি হাইটে অনেকটা শর্ট, এটা বলতে কোনো বাধা নেই, কিন্তু তার মধ্যে যে একটা ওয়েট, মানে আমি নাট্য জগতের সঙ্গে রিলেট করি বহু বছর ধরে, সেই কারণে বলছি ওইটার মধ্যে কোনো জায়গায় মনে হচ্ছে না
আপনি এই যে যে একটা কে ছোট লম্বা কে কম বেটে কে কিছু কে মনে হচ্ছে কে না। এই হিন্দি ভাষায় একটা সাকসেস বা আসেনি বড় পর্দায়, বড় মহান মানবের কথা একজন বললেন নাসিরুদ্দিন শাহ, কিন্তু ওখানে তারপরে আপনার এরম করে একটু উঠে উঠে এরম একটা লুক আপনার, মানে কিছু কিছু জায়গায় মানে আমি অবাক হচ্ছিলাম। আমার যেহেতু অভিনয়টা একটা ভালো লাগার বিষয়, মানে এত ছুঁয়ে যাচ্ছিল, মনে হচ্ছিল এই লোকটা সব টক করে যাচ্ছে। গজরাজ রাও একটা সময় যখন গাড়িতে উঠলেন, আপনি একটা অন্ধকারের মধ্যে দাঁড়িয়েছিলেন, ওনার গাড়িটা পেয়ে মানে একটু আশ্বস্ত হলেন ওই পথটা যাবেন। ওঠার পরে আপনার যে লুকগুলো চেঞ্জ হচ্ছে, দুজনের মধ্যে আদান প্রদান হচ্ছে, মানে আমি বিশ্বাস করুন আমি সিটি মারতে পারি না, আমার উচ্ছ্বাসটা সেইভাবে আসে না, কিছুটা গোপনীয়তা থাকে ভেতরে, কিন্তু দুটো রুমাল ভিজে যাচ্ছে শুধু আপনাকে খুশি করার জন্য না। আমি বাঙালি, আমার বাঙালিত্ব কোথাও কাঁদছিল। দেখুন, যে কথাগুলো ডেফিনেটলি মানে সেটা বাংলার মানুষের তো একটা বড় আবেগ কাজ করছে, কারণ তারাই হিন্দি ভাষার সিনেমাকে, রুদ্রনীল ঘোষকে তারাই উপহার দিয়েছেন, বললেন এটা বাঙালি দিয়েছেন। খুব ভালো লাগলো। তো যারা, আমি ছোটবেলাতে থিয়েটার করে বড় হয়েছি, সেইভাবে তো তখন হাওড়াতে আমরা নিজেরাই নাটক করতাম, অভিনেতা অভিনেত্রী পাওয়া যেত না, কারণ ঘরের খেয়ে নাকি বোনের মোস্তারানো করাটাকেই নাকি থিয়েটারে কাজ করা বলে। আমি সেটা শিখেছি, তারপর আস্তে আস্তে টেলিভিশন সিরিয়াল, তারপর সিনেমায় আসা, থিয়েটার কর্মীদের থেকেও ডিসিপ্লিনটা শেখা, তারপর সিনেমা বা টেলিভিশন থেকেও আমি শিখেছি। প্রত্যেকটা জায়গারই শিক্ষা শিক্ষিত করে। আমি যখন প্রথমবার 2019 সালে যখন যশরাজ স্টুডিও YRF সেখানে যখন আমি ঢুকছি, তখন আমার ঘাড়ে অনেকটা চাপ কাজ করছিল, কারণ দেখুন প্রচুর মহান পরিচালকেরা, তারা বাসু চ্যাটার্জি, অজয় কর থেকে শুরু করে কিশোর কুমারের মতো গায়ক, তারা ভরিয়ে রেখে দিয়েছিলেন, কিন্তু অভিনয়ের ক্ষেত্রে বাঙালিদের মধ্যে রাখি গুলজার, তিনি তো বাঙালি, বাঙালি এই মাটি থেকেই যাওয়া, এই মাটি থেকে যাওয়া। মৌসুমী চ্যাটার্জি হ্যাঁ, এই মাটি থেকেই যাওয়া, মিঠুন চক্রবর্তী, উৎপল দত্ত, তাদের পর একটা বড় গ্যাপ হয়েছে, অনেকটা বড় গ্যাপ। সেই গ্যাপটা মিটিয়ে দেন দুজন, শাশ্বত চ্যাটার্জি এবং রাজেশ শর্মা। রাজেশ শর্মা, হ্যাঁ কারেক্ট, বাংলারই মানুষ। একদম। তারপর আবার একটা গ্যাপ হয়, সেই গ্যাপটাতে আস্তে আস্তে যিশু, পরমব্রত তারা কাজ করতে শুরু করে, তার সঙ্গে পাউলি দাম, স্বস্তিকা মুখার্জি তারা কাজ করতে শুরু করে, অনিন্দিতা বলে আমাদের আরেকজন অভিনেত্রী, সে কাজ করতে শুরু করে। কিন্তু ওই অভিনয়ের দাপট যেটা যেটা পরমব্রত আরণ্যক বলে একটা সিরিজে টক্কর দিয়ে দেখিয়ে দিয়েছিল, প্লাস তার সঙ্গে অনির্বাণ ভট্টাচার্য কাজ, আপনার একটা হিন্দি সিনেমায় অভিনয় করেছিল রানী মুখার্জির সঙ্গে, আবিরও করেছিল একটা হিন্দিতে। কিন্তু এই যে অ্যাক্টর লেগাসি, সেটাকে বজায় রাখবার জন্য আবার একটা গ্যাপের মতো জায়গা তৈরি হয়েছিল সিনেমার ক্ষেত্রে। আমি কৃতজ্ঞ যে পরিষ্কার আমাকে এই সুযোগটা আমার পরিচালক প্রযোজক বনি কাপুর, তার সঙ্গে সঙ্গে অরুণাভ, জয় সেনগুপ্তা এবং আকাশ চাওলা তারা দিয়েছেন। এআর রহমানের মিউজিক, এইটা সবথেকে বড় দেখা হয়েছে কোনোদিন, বড় রহমানজির সঙ্গে দেখা হয়নি, বাকি সবার সঙ্গে দেখা হয়েছে, কথা হয়েছে, তারা আমায় খুব স্নেহ করছেন এখন। শুটিং এর সময় থেকেই তারা বিরাট ভরসা দিয়েছেন, আমার কাজ ভালো লাগছে। তো আমি যখন যশরাজ স্টুডিওয়ে ঢুকছি, আমার মাথায় না পুরো ভারটা কাজ করছিল যে টলিউড থেকে বা টালিগঞ্জ থেকে বা বাংলা থেকে যাওয়া শিল্পীরা যদি ওই জায়গায় হিন্দিতে কন্ট্রিবিউট করে থাকেন, তো তাহলে আমি যেন আমার অভিনয়, প্রথম দিনেই অভিনয়, আপনার যে সিন, যে দৃশ্য লোকের চোখে লেগে রয়েছে, সেটা হচ্ছে যখন আমি অজয় দেবগনের সঙ্গে ফেডারেশনের অফিসে টক্কর দিই, তাকে বার করে দিই, তাড়িয়ে দিই, প্রথম দিনেই সেই শুটিংটা ছিল, কত কঠিন দৃশ্য, এবং বাঘের মতো একজন অ্যাক্টর অজয় দেবগন। আমার মনে ওই ভারটা কাজ করছিল যে আমি যেন পশ্চিমবঙ্গের শিল্পীদের যে গর্ব বম্বেতে হয়েছে, আমি যেন কোনো ক্ষেত্রে সেইটার মান ছোট না করে দিই, না ম্লান করে দিই সেই গৌরব। কারণ আমার পরে আরও যারা কাজ করছেন বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে, দারুণ দারুণ ছেলেমেয়েরা,
তাদেরও রাস্তাটাই যেন আমি বাধা না হয়ে যাই। এ बंगाल से आया था अच्छा काम नहीं कर पाया, फिर से और एक को ले रहे हो क्या, वो भी अच्छा कर पाएगा क्या या खराब करेगा, এটা তো মনে হতেই পারে, তাই না? তো ফলত আমার আগে যারা করে গেছেন তাদের কাজের যে গুরুত্ব বা সম্মান সেটা যাতে নষ্ট না হয়, বা আগামীতে আমার পরেও যারা নতুনরা কাজ করতে যাবেন তাদের রাস্তাও যাতে কঠিন না হয়, সেই বোঝটা মাথায় কাজ করছিল, সেটাকে নিয়ে ঢুকেছিলাম। কিন্তু সবার আশীর্বাদ, ঈশ্বরের আশীর্বাদ সবটাতেই কিন্তু 2019 সাল থেকে প্রায় 22 সাল 23 সাল অবধি কিন্তু আমায় কাজ করতে হয়েছে। তারপরে এই 24-এ রিলিজ, এতগুলো বছর ধরে। এবং যে খবরটা আমি খুব একটা বাইরে আসতে দিই, প্রথম ছবিটাতে তো ধাক্কা খেয়েছি, আর এত বড়, এত বিগ বাজেটের, এত সারা পৃথিবী জুড়ে রিলিজ করেছে এই সিনেমা, তো সেখানে পরিষ্কার পৌঁছে গেছে। এটা পরিষ্কার যা শিখেছি বাংলার মাটি থেকে, ওই বললাম যা শিখেছি টলিউডের টেকনিশিয়ানস যারা, যারা ডিরেক্টর, যারা প্রডিউসার, যারা আমার সহ অভিনেতা অভিনেত্রী, সিনিয়র জুনিয়র সমবয়সী সবাই, এবং বাঙালি দর্শকের সাপোর্ট, তা সেটা শিখেছি বলেই যতটুকু আজকে পাচ্ছি ওইখানে গিয়ে করা। প্রথম দৃশ্যটা যেটা বললেন, তো ওই যে শেষ হওয়ার পরে কোনো রিয়াকশন এসেছিল একেবারে সাথে সাথে? হ্যাঁ, আমি যখন অভিনয় করছিলাম প্রথম দিনে, তখন শুটিং ফ্লোরে যশরাজ স্টুডিওতে সবাই উপস্থিত ছিলেন, যতজন প্রযোজক, পরিচালকের পুরো টিম, তারা তীক্ষ্ণ দৃষ্টিতে আমার দিকে তাকিয়েছিল যে আমি কি করি। কেন অজয় দেবগনের সঙ্গে টক্কর চলছে, অত বড় মাপের, এত এক্সপিরিয়েন্সড একজন ভার্সেটাইল অ্যাক্টর। যখন দৃশ্য শেষ হলো সবাই এসে আমাকে জড়িয়ে ধরলো। আমি বললাম যে मैं कर पाया क्या सही तरीके से जैसे आप लोग चाह रहे थे? तो আমাকে বললো দাদা आपने कमाल कर दिया। এই কথাটা কি বলেছিল? ডিরেক্টর অমিত শর্মা। অমিত শর্মা জি। তার কারণটা হচ্ছে যে आपको कास्ट करना, आपको सिलेक्ट करना, इसमें बहुत लड़ाई लड़नी पड़ी हम लोगों को, क्योंकि इतना इम्पोर्टेंट कैरेक्टर बहुत सारा लोग चाह रहे थे। मुंबई का जो जो एस्टैब्लिश्ड एक्टर हैं हम लोग उनको कास्ट करें, क्योंकि आपका बराबर एक्टिंग है गजराज जी एंड वन ऑफ द सुपरस्टार बिगेस्ट स्टार अजय देवगन जी के संग, जो बहुत बड़ा एक्टर है। तो क्या ये इतना इंपॉर्टेंट जो कैरेक्टर, डिफिकल्ट कैरेक्टर है आपका, वो आप कर पाओगे? हाँ, बंगाल में आप काम करते हो, आपका रिस्पेक्ट है, ये हमको मालूम है, लेकिन मुंबई का ये जो माहौल जो है, यहाँ बहुत सारे लोग, কারণ প্রচুর হয়েছে, যেমন প্রচুর লোক আছে থিয়েটারে দুর্ধর্ষ অভিনয় করেন, কিন্তু অনেক সময় সিনেমাতে তারা ফিট হন না। মাত্র কয়েকজন থিয়েটার থেকে আসা সিনেমায় ফিট হয়েছেন। আমি হিন্দি বাংলা সব ক্ষেত্রে বলছি, কারণ দুটো জায়গায় অভিনয়ের ধরনটা আলাদা। আবার যারা বাংলাতে সিনেমায় অভিনয় করেন তারা অনেকেও হিন্দিতে চান্স পেয়েছিলেন, একদম উত্তম কুমারের যুগ থেকে ভেবে আসুন সবাই। উত্তম কুমারকে ছাপিয়ে গিয়েছিলেন বিশ্বজিৎ চ্যাটার্জি, প্রসেনজিৎ চ্যাটার্জির বাবা। উত্তম বাবু আমাদের হৃদয়, বাঙালিতে মহানায়ক বলতে গেলে বাংলাতে ওর পর আর কেউ আসবেও না, কিন্তু সেইভাবে উনি হিন্দির সঙ্গে ম্যাচ করাতে পারলেন না। কিন্তু মৌসুমী চ্যাটার্জিরা পেরে গেলেন, রাখি গুলজাররা পেরে গেলেন, শর্মিলা ঠাকুররা পেরে গেলেন, ঠিক আছে, সৌমিত্র চট্টোপাধ্যায়ের মতো এত তাবড় অভিনেতা, তারা কনসেন্ট্রেট করলেন বাংলাতে, আমরা এখানেই করব। তারা হৃদয় রয়েছে, তাদের থেকে তো বড় কেউ হতে পারবে না, উত্তম বাবু সৌমিত্র বাবুর থেকে বড় কেউ হতে পারবে না। তো যা যা কাজ শেখা এনাদেরই কাজ দেখে শেখা, তাই ওখানে আমি ফিট হবো কিনা এটা নিয়ে ওদের টেনশন ছিল। এবং তারপর ওরা জড়িয়ে ধরলো, এবং যে রেসপেক্ট পরিচালক প্রযোজক অমিত শর্মা, বনি কাপুর, জয় সেনগুপ্তা, আকাশ চাওলা এবং ক্যামেরাম্যান, শুনলে অবাক হবেন, এই সিনেমার যিনি ক্যামেরাম্যান তিনিও একজন বাঙালি, তার নাম তুষার। তুষার বাবু বম্বের বিখ্যাত বিখ্যাত যে সিনেমাগুলো করেন যত হয়েছে তাদের অধিকাংশই সিনেমাটোগ্রাফার তুষার বাবু, বাংলার ছেলে। বাংলাকে অন্যভাবে রেসপেক্ট দেয় বম্বে, মানে এটা এটা আপনি দেখে এলেন চোখের সামনে, ভয়ঙ্কর সম্মান, ভয়ঙ্কর, মানে আপনাকে কোনো কিছু চাইতে হবে না। বাহ বাহ, এটা বড় বড়, মানে ফ্লোরেতে যারা ভালো কাজ করছেন বা কাজের প্রতি সিরিয়াসনেস দেখাচ্ছেন তাদের পিছনে তাদেরকে লোক ঘুরে বেড়ায়, একে তুলোয় মুড়ে রেখে দেবো, আপনি কি খাবেন, কোথায় বসবেন, আপনার এখন ভালো লাগছে, হাওয়াটা বাড়িয়ে দেবো। আমাকে বলতে হয় না যে আমার এটা চাই ওটা চাই, মানে যারা বম্বেতে কাজ করেছেন জানেন, কারণ তারা জানেন যে
কি সম্মানটা দেয়, বাঙালিদের প্রতি বিরাট সম্মান রয়েছে ওদের। বাঙালি গায়করা যেমন আমাদের অরিজিৎ টরিজিৎ যারা রয়েছে, বাকি প্রচুর বাঙালি শিল্পীরা কাজ করছে, ওখানে গিয়ে উড়িয়ে দিচ্ছে। অভিনয়ের ক্ষেত্রেতেও কিন্তু শিল্পীদের তেমন তাবড় সম্মান দেয় মুম্বাই। এবং আমার বারবার এসে মনে হচ্ছে যে আমি বাংলার একজন প্রতিনিধি, আমি টলিউডের একজন প্রতিনিধি। যতটুকু যা সম্মান, আলোচনা, লোকের ভালো লাগা, বাংলার দর্শকরা যখন আমার কথা বলছেন, আমার সব থেকে বেশি ভালো লাগছে। যেমন তারাই তো বিশ্বাস করে আমাদের মতো অভিনেতাদের বাঁচিয়ে রাখেন, তারাই তো পাঠান সব ক্ষেত্রে। সারা পৃথিবীতে যেখানে যেখানে সর্বত্র রিলিজ করেছে, মানুষ দেখছেন। এটা বেটার, ভালো। আমি চাই যে আরো যোগ্য লোক, যোগ্য অভিনেতা অভিনেত্রী যারা রয়েছেন, পুরনো বা নতুন যারাই রয়েছেন, তারা বোম্বেতে দাপটের সঙ্গে কাজ করুক। ভার্সেটাইলিটি, যেটা মানে বিভিন্ন চরিত্রে নিজেকে, কখনো কমেডি, কখনো ট্র্যাজেডি, কখনো নেগেটিভ, কখনো রোম্যান্টিক, কখনো খুব হার্ডকোর কঠিন চরিত্র, দুঃখী, এই সবটাতে আমাদের বাংলায় যারা অভিনেতারা রয়েছেন আগের, মানে কারা কারা, আমার মানে টিচার পরাণ বন্দ্যোপাধ্যায়, খরাজ মুখার্জি, চন্দন সেন, শান্তিলাল মুখার্জি, কৌশিক সেন, এরা কারা নয়, সব আমার টিচার। আর এরা আমার বন্ধু, বয়সে বড় কিন্তু বন্ধু, আমার স্নেহ করেন। এরা আমার টিচার। এরা যখন কাজ করে আমি শিখি, সেই কাজেরই রিফ্লেকশন। আমি যখন কাজ করছি পরমের সঙ্গে, আবিরের সঙ্গে, যিশুর সঙ্গে, এদিকে আমাদের এখন নতুন অনির্বাণ এসছে, অনির্বাণ, সৌরভ দাস, অম্বরীশ, ছোট আমার থেকে, কিন্তু প্রত্যেকের মধ্যেই তো সিরিয়াসনেস রয়েছে। বাকি আমাদের যে ভালো ভালো কাজ করে, সোহিনী, স্বস্তিকা, পাউলি, যে যে মেয়েরা, সৌরসেনী এখন নতুন কাজ করছে তারা, তারপর ঋতব্রত, ঋদ্ধি, যারা যারা এই কাজ করছেন, এভরিবডি, প্রত্যেকটা মানুষের কাছ থেকে শেখবার আছে। শেখার কোনো বয়স নেই। এই জন্য আমি শিশু শিল্পী কথাটাকে অনেকে বলেন, আমি সেটাকে পছন্দ করি না। শিল্পীর শিশু বৃদ্ধ হয় না, হয় তিনি শিল্পী, না হলে তিনি নন। অসাধারণ, অসাধারণ। তো সবার থেকে শেখা আমি চাই যে, এবং আমি নিজে বিশ্বাসও করি এরা যাবেন, এরা জয় করবেন। আমার থেকে আরো বড় প্রশংসা বাংলার জন্য নিয়ে আসবেন, আমি নিজে বিশ্বাস করি। একটা রুদ্রদা, এই ময়দানের অভিনয় মানে মানে শুটিং চলার মধ্যে একটা খুব ভালো লাগার আর একটা চোখে জল আনা, এই দুটো মুহূর্ত আমি আমার দর্শকদের জন্য বলতে চাই। ভালো লাগার মুহূর্ত, সিনেমা একটা জায়গা আছে যেখানে ইন্ডিয়ান ফুটবল ফেডারেশনের প্রেস মিট চলছে। সেই প্রেস মিটে অজয় দেবগন এবং আমি রয়েছি, এবং সাংবাদিক হিসেবে অন্যান্য সাংবাদিকদের মধ্যে গজরাজ রাও বসে রয়েছেন, মিস্টার রায়চৌধুরী। সেখানে হঠাৎ করে গজরাজ রাও বলেন যে ইন্ডিয়ান টিম, যে টিমের ওপরে এর আগে দেশের ভরসাই ছিল না, দেশের এখন আর্থিক পরিস্থিতি ভালো নয়, তাই যেহেতু আগে তারা কোনো গোল্ড বা কোনো কিছুই পায়নি, জিততে পারেনি, তাই এই টিমকে জাকার্তা পাঠাবার জন্য টাকা নেই। ঠিক সেই সময় একটা ফোন আসে, আমি উঠে বেরিয়ে যাই, এবং তারপর অজয় দেবগনজিও আসেন। এই শুটিংটা হয়েছিল লখনৌতে, এবং আমার সঙ্গে আমাকে উনি অনুনয় বিনয় করতে থাকেন যে একবার যেন আমি কথা বলি দিল্লির মিনিস্ট্রিতে, যেহেতু আমি ইন্ডিয়ান ফুটবল ফেডারেশনের প্রেসিডেন্ট। আমি সঙ্গে সঙ্গেই বলি যে আমার হাতে এত ক্ষমতা নেই, ওনাকে অ্যাভয়েড করবার জন্য। ওই দৃশ্যে অভিনয় করবার সময় এটা মাছি, এইখানে অজয় দেবগন, এখানে আমি, মুখোমুখি অভিনয় হচ্ছে, একটা মাছি ঘোরাঘুরি করছিল, এবং তাতে আমার অভিনয়তে অসুবিধা হচ্ছিল, কনসেন্ট্রেশন ব্রেক হয়ে যাচ্ছিল। অজয় দেবগন নিজে শট থামালেন, ডিরেক্টরকে বললেন যে रोकिए, काट कीजिए, रुद्रनील जी को डिस्टर्ब हो रहा है, 1 मिनट रुद्रनील दादा। बोले उन्हीं ওনার পার্সোনাল যে মেকআপ আর্টিস্ট, তাকে বলে মেরা वाला স্প্রে লেকে আইয়ে। অনেক সময় শুটিং এর সময় আমরা যখন অভিনয় করি তখন মশা মাছি এগুলো চলে আসে, পতঙ্গ অনেক সময় চলে আসে, এবং তাতে দৃষ্টি সরে যায় যদি মুখের সামনে ঘোরে। উনি নিজে আমাকে যত্ন করে ধরে সারা বডিতে স্প্রে করে দিলেন, বলেন मैं ये रखता हूँ, कभी कभार ऐसा होता है, अब ये मच्छर नहीं बैठेगा, आपका एक्टिंग में डिस्टर्ब नहीं होगा।
কতটা নিজে প্রফেশনাল, ধরে যত্ন করে করে আর দিলেন। মানে এতটা আদর এটাকে দেখে আমার একসঙ্গে যেমন আনন্দ হয়েছিল যে বড় অভিনেতা আপনি তখনই হতে পারবেন যখন আসলে আপনি অনেক বড় সহ অভিনেতা হবেন, তার আগে হওয়া যায় না। একজন উল্টো দিকে না থাকলে আপনি এগোতেই পারবেন না একা একা। তো তখন আমার চোখে দুটো জিনিসই হয়েছিল, যেমন আনন্দও লেগেছিল যে কেন উনি এত বড় অভিনেতা, কেন তার সঙ্গে গজরাজ রাও। একটা পাবের দৃশ্য আছে, পাবের দৃশ্যে যেখানে আমরা দুজনে ড্রিঙ্ক করছি, রহিমকে যে দুজনে পছন্দ করে না, রহিমের সাকসেস দেখতে পাচ্ছে না, সেই নিয়ে যখন আলোচনা হচ্ছে, তখন গজরাজজি আমাকে এসে বললো, উনি বাংলা বলতে পারেন, শুনেছেন আপনারা, কারণ উনি এবং অমিত শর্মা এই দুজনেই কিন্তু কাজ শিখেছেন প্রদীপ সরকারের কাছে, বিখ্যাত সিনেমা পরিণেতা যিনি পরিচালক, কারণ তিনি বিজ্ঞাপন জগতের মুম্বাইয়ের খুব বিরাট লোক। আর গজরাজ রাও এবং পরিচালক অমিত শর্মা এরা দুজনেই কিন্তু মূলত বিজ্ঞাপন জগতের লোক। তো আমাকে বললেন, রুদ্রনীল আমারটা ঠিক লাগছে, একটা অ্যাক্টিং, এটা কিন্তু মুম্বাইতে হয় না, যে যার কাজ করেন মন দিয়ে, পারিশ্রমিক নেন, বেরিয়ে যান, কেউ কারুরটা কারেকশন করে দেন না। আমি বললাম, দাদা আপ মুঝসে পুছ রে হো, হ্যাঁ তো কেন জিজ্ঞাসা করবো না? তো আমি বললাম যে হ্যাঁ দাদা এটা ভালো লাগছে, বাট আগে আপনি একটা রিহার্সালের সময় করছিলেন সেটা দারুণ, थैंक यू ब्रदर, आपका एक्सप्रेशन भी कमाल का है, ब्रिलियंट हो रहा है। उसके संग अगर थोड़ा আপনি যদি আরেকটুখানি মাথাটা নামিয়ে দেন আমার মনে আরো ভালো লাগবে। তো এই যে এক্সচেঞ্জটা, এই যে রেসপেক্টটা একে অপরের কাজের প্রতি, একটা কাজকে ভালো করে করতে গেলে, আমি যেটা অজয় দেবগনজির এক্সাম্পল দিলাম, বারবার আমাকে দেখলেই বলেন যে আরে শুভঙ্কর দা मैं तो आपको देख के पहचानता नहीं हूं, যখন আমি নর্মাল পোশাকে থাকি, দুটো গেটআপ তো আলাদা, একদম আলাদা। বলে मेरा दिमाग में वो शुभंकर बैठा हुआ है, रुद्रनील जी नहीं, क्या कमाल का काम किया दादा आपने। এই লাস্ট যখন প্রিমিয়ার হলো বোম্বে, প্রিমিয়ারে গেছে পরশুদিন, সবাইকে ডেকে ডেকে বলছে যে क्या काम किया রুদ্রনীল দাদা নে। এত বড় প্রাপ্তি। আমার যেটা মনে হয় এটা একসঙ্গে যেমন আনন্দের, একসঙ্গে তেমন আনন্দে চোখে জল আসে সেই ঘটনা, আর তার সঙ্গে কোথায় দায়িত্ববোধ বেড়ে যায়। শুধু আমার ক্ষেত্রে বলছি না, যে কোনো অভিনেতার ক্ষেত্রেই এটা হয়। আমরা খুব কষ্ট করে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে কাজ করি, অল্প বাজেট, আমাদের আসলে যে ভাষার ব্যাপ্তি যত বেশি, বা বাংলায় গোদা বাংলায় বলতে গেলে বিক্রি বা খদ্দের যত বেশি, সেখানে টাকা অনেক বেশি, পারিশ্রমিক অনেক বেশি। ঠিক তেমনই যেহেতু মুম্বাইতে হিন্দি তো আমাদের রাষ্ট্রীয় ভাষা নয়, হিন্দি ভারতবর্ষের মধ্যে জনপ্রিয় বা প্রচলিত সব থেকে বেশি ভাষা। হয়তো রাজধানী হিন্দি বলয়তে চলে যাওয়ার জন্যই ঘটনাটা ঘটেছে, তার আগে তো ব্রিটিশ ইন্ডিয়ার রাজধানী পশ্চিমবঙ্গ মানে অবিভক্ত বাংলা ছিল। এখনো পর্যন্ত ইন্টারনেটে গিয়ে আপনি যখন পাকিস্তানের নোট, পাকিস্তান রুপি, ফার্স্ট পাকিস্তান রুপি আপনি টাইপ করবেন, তখন দেখবেন বাংলায় লেখা আছে 100 টাকা বা 1 টাকা বা 10 টাকা বাংলা আছে। নতুন জিনিস জানলেন। তার কারণটা হচ্ছে যে রাজধানী যেখানেই হয় সেই রাজধানীর ভাষাকে সবাই কিন্তু শেখা শুরু করেন নিজের ক্ষেত্রে। ভারতবর্ষে এত বড় দেশ, এত ভাষা রয়েছে, তো ফলত সেক্ষেত্রে অনেকে বলেছিলেন এই ফিল্মটা কেন বাংলায় ডাব করা নয়। এই ফিল্মটা দেখতে দেখতে নিশ্চয়ই আর এখন কেউ সেই প্রশ্ন করছেন না। হ্যাঁ, ডাব করা হয়েছে কন্নড়, তামিল, মালায়ালাম এই ভাষায়, কারণ কন্নড়, তামিল বা মালায়ালাম এই জায়গার লোকেরা হিন্দি খুব একটা ভালো বোঝে না। যেহেতু পশ্চিমবঙ্গ বা অবিভক্ত বাংলা রাজধানী ছিল, তাই বিভিন্ন দেশের মানুষ আমাদের এখানে আসতো এবং ভাষার এক্সচেঞ্জ হয়েছে। আমরা বাঙালিরা ভাঙা ভাঙা হিন্দি বলতেও পারি, আর হিন্দি শুনে অনেকটাই বুঝে যেতে পারি, আমাদের মা ঠাকুমারা। তো ফলত সেই কারণে ডাব করা হয়নি। আগে অনেকে একটু গোঁসা করেছিলেন, কেন এত বড় একটা ফিল্ম রুদ্রনীলদা বাংলায় হচ্ছে না, তাহলে কি হিন্দির লোকেরা বাংলাকে পাত্তা দেয় না। প্রথম যখন পোস্টারটা এলো, অজয় দেবগন ফুটবলে লাথি মারছেন, পিছনে একটা ট্রাম, সেই ট্রামের গায়ে লেখা আছে লিলি বিস্কুট, নোনাপুকুর ট্রাম ডিপো। আমি বললাম যে এবার কেন বুঝতে পেরেছেন। এবার এই সিনেমায় মাঝে মাঝেই বাংলা শব্দ ব্যবহার হয়েছে, এটা গানও কারণ এই পটভূমিটাই ছিল পশ্চিমবঙ্গ, মানে বাংলা অবিভক্ত বাংলার পর যখন পশ্চিমবঙ্গ হয়, আইএফএ ইন্ডিয়ান ফুটবল ফেডারেশন তার অফিস ছিল কলকাতায়। তো একটা অদ্ভুত অনুভূতি। তো ডেফিনেটলি অজয় দেবগনজির পরে কাজল ম্যাডাম একটা কলকাতায় একটা শুটিং করছিলেন,
अजय जी আমাকে বললেন যে मैंने बोला था इस फिल्म में तुमको एक इंटरेस्टिंग कैरेक्टर में कास्ट करने के लिए আমি তখন বললাম যে হ্যাঁ দাদা অফারটা আমার কাছে এসেছিল কিন্তু আমি যে কোনো কারণেই হোক না কেন করতে পারি না বলে नहीं 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 आप कर नहीं पाए लेकिन नेक्स्ट टाइम पे हम लोग काम करेंगे एक साथ তো এটাই তো একটা ভরসার জায়গা বড় প্রাপ্তি। শুধু আমি আমার ক্ষেত্রে বলছি না এইভাবেই মানে পুরো এন্টায়ার বাংলা 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 ভারতবর্ষে আরো বেশি করে মানে আপনি নিজের থেকেও এইটা চান, মাসটা চান। অবভিয়াসলি, কারণ ডেফিনেটলি আমার আমার মাটিটাকে তো আমি ভালোবাসি। আমি চাইবো টলিউড ফিল্ম ইন্ডাস্ট্রি আরো বেশি উন্নত করুক, উন্নত হোক, আর আরো বেশি সবাই যোগদান করুক বম্বেতে। আরো ভালো ভালো গায়ক গায়িকারা যাক, লেখকরা যাক, পরিচালকরা যাক, অভিনেতা অভিনেত্রীরা যাক, তারা সমৃদ্ধ করুন মেন আর কি যে বলিউড ইন্ডাস্ট্রিকে। এটা আমার দিক থেকে চাওয়া। আমি এক মানে নাম বলবো, আপনি এক শব্দে তার ব্যাখ্যা করবেন, এটা একটা আমার তরফ থেকে খেলা। আচ্ছা, অজয় দেবগন, ডিসিপ্লিন, গজরাজ রাও, পাওয়ার হাউস, ময়দান, লড়াই, রুদ্রনীল ঘোষ, বাংলার মাটি। শুনলেন, সিনেমাটায় কিন্তু উনি ভিলেন, যেটা আমরা কমার্শিয়াল সিনেমায় ব্যবহার করি, কিন্তু ভিলেন হলেও বাঙালির হৃদয়ে উনি থেকে যাবেন। সিনেমাটা দেখবেন, কারণ উনি বাংলার জন্য লড়ছিলেন, বাংলার ফুটবলের জন্য লড়ছিলেন। সেই জায়গাটা কিন্তু পজিটিভ সাইড একজন বাঙালি হিসাবে। কিন্তু সেই গোল্ডেন এরা 1952 থেকে 1962, সেই সময়টার যদি হিসাব করা যায় তাহলে উনি সেখানে নেগেটিভ চরিত্র। আজকে এতটুকুই। প্রদ্যুন্নদা, বয়সে আপনার থেকে বড়, তবু আপনাকে প্রণাম জানাচ্ছি। আমি সত্যি বলছি, হয়তো অনেকে মনে করবে বেশি বড় কথা বলা হচ্ছে, এই সিনেমাটা আমাকে ছুঁয়ে গেছে এবং আমি সবাইকে বলবো আপনারা দয়া করে সিনেমার পাশে দাঁড়ান। মুঠোফোনে সিনেমা হয় না, আর কবে টিভিতে আসবে ওই ভাবনা ভাববেন না। বড় পর্দায় এর যদি মেজাজটা না নিতে পারেন, ওই যে যখন ফুটবলে এক একটা করে পড়ছে না, আর ওই হাতে নিয়ে শটগুলো না দেখলে আর হবে না। আর প্রেস বক্সে বসে থাকা রুদ্রনীল ঘোষকে দেখতে গেলে অবশ্যই যেতে হবে। নিজস্ব নিকটের যাদের প্রেক্ষাগৃহগুলো আছে সেগুলোতে যান, পরিপূর্ণ করুন, এই ধরনের সিনেমাকে দেখুন, সিনেমাকে আগে নিয়ে যান। নমস্কার। নমস্কার, সবাইকে প্রণাম জানাই।